শিকদার বাড়িতে যেন আজ উৎসবের আমেজ লেগেছে। সকাল থেকে বাড়ির মেয়ে বউরা ব্যস্ত রান্নাবান্নার কাজে। রাবেয়াও এসেছে, অন্যদিকে মনিরা ও তার পরিবারকেও আসতে অনুরোধ করেছে আজমল শিকদার। মুনাওয়ার সাহেব জানিয়েছে তারা যাবে। আতিয়া গতকালই কাজের মানুষদের দিয়ে 2টি রুম পরিষ্কার করিয়েছে। একটি রওনাফদের রুম, অন্যটা নিচে সারার জন্য। তার ঘর উপরে হলেও এই অবস্থায় বারবার ওঠানো নামানো তার জন্যই কষ্টকর হবে, তাই নিচেই তার জন্য ঘর পরিষ্কার করা হয়েছে। দুপুরের পরপর রওনাফদের গাড়িটা এসে থামে শিকদার বাড়ির সামনে। প্রথমেই বেরিয়ে আসে রওনাফ, এরপর একে একে অন্যরা বের হয়। সবার শেষে বের করা হয় সারাহকে। বাড়িতে প্রবেশ করার পর দেখে ঘর ভর্তি লোকজন। সারাহ, সিরাতের নানা বাড়ি থেকেও আত্মীয়রাও এসেছে। ড্রয়িং রুমে কিছু সময় কথাবার্তা চলে, এরপর আজমল শিকদার যার যার রুমে যাওয়ার নির্দেশ দেন। কেননা সবাই ক্লান্ত, এসব আলোচনা পরে নিরিবিলি করা যাবে। সারাহকে সায়রা বেগম নিচতলার ঘরটায় নিয়ে যায়, সাথে আছে মিথিলা। 2 ননদকে বোনের মতো দেখে সে। সায়রাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে সে সারাহকে পোশাক পাল্টাতে সাহায্য করে। পানি এনে মুখ, হাত, পা মুছে দেয়। শীত বেশ ভালোই পড়েছে, তাই আর পানির সংস্পর্শে নেওয়ার রিস্ক নিল না। সব কাজ সেরে বিছানায় আধশোয়া করে বসিয়ে রেখে সে ঘর থেকে বেরিয়ে আসে। এদিকে তার অনেক কাজ রয়েছে। সারার এখন বিশ্রাম প্রয়োজন। সিরাত নাহিলকে সাথে নিয়ে ঘরে যায়, লাগেজ খুলে নাহিলের জামা কাপড় বের করে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। সে তার এবং রওনাফের কাপড়ও বের করে। আজ প্রথমবার সিরাত রওনাফের দেওয়া সেই চাদরটা পরে। রওনাফ এক প্রকার জোর করেই পরিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলের বিনুনি খুলছে আর নিজের গায়ে জড়ানো শালটার দিকে চোখ বুলোচ্ছে। রওনাফ শিকদার পছন্দ বরাবরই সুন্দর। কেনার সময় বলেছিল এটা তাকে মানাবে। ঠিক সেটাই হলো, সত্যিই চাদরটা তাকে মানিয়েছেন। ভেবেছিল জ্যাকেট, লং কোট, হুডি এসবের বাইরে সে কিছু পরেনি, হঠাৎ নতুন কিছুতে তাকে মানাবে না। তার ভাবনা চিন্তার মাঝে ঘরে প্রবেশ করে রওনাফ। সে বেশ ক্লান্ত, সারাপথ গাড়ি চালিয়ে এসেছে। শরীর যেন ভেঙে আসছে। সিরাত তার দিকে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়। ক্লান্তি যেন তার চোখে মুখে ধরা দিচ্ছে। সিরাত, আপনার কি শরীর খারাপ লাগছে? রওনাফ, না তেমন কিছু না, শুধু একটু ক্লান্ত লাগছে। সিরাত, যান তাহলে আপনি আগে গিয়ে ফ্রেশ হয়ে নিন। বিছানার ওপর কাপড় বের করা আছে। রওনাফ মাথা ঝাঁকিয়ে সাই জানিয়ে খানিকটা এলোমেলো পায়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। সিরাত পুরো সময়টা তার দিকে তাকিয়ে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে শরীরে কোনো সমস্যা হয়েছে, আর বলছে তেমন কিছু না। দুপুরে খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। সিরাত আর ঘরে যায় না, সে যায় সারার ঘরে। সেখানে আগে থেকেই ইয়াস, ইনান, নাহিল ছিল। তারা 4 জন মিলে আজগুবি গল্প জুড়ে দিয়েছে। সেও যোগ দেয় তাদের সাথে। তাদের আড্ডার মাঝে এসে হাজির হয় রাবেয়া ও মিথিলা। তাদের মধ্যে এখনও সেই ভুল বোঝাবুঝির রেশ রয়েছে। তাই কেউ কারো সাথে চোখে চোখ রেখে কথা বলছে না। সিরাতি আগ বাড়িয়ে তাদের সাথে কথা বলে। কেননা যা হওয়ার তা হয়ে গেছে, এখন তা ধরে রেখে কি লাভ, তাতে তো আর কিছু পরিবর্তন হবে না। তাকে সহজভাবে কথা বলতে দেখে তারাও আস্তে আস্তে সহজ হয়ে যায়। বিকেলে মনিরা তার পরিবার নিয়ে আসে। মাশরাফিকেও ধরে বেঁধে নিয়ে আসে। সে কোনো মতেই আসতে চায়নি। এই পরিবারের মানুষগুলোর সাথে চোখ মেলাতে তার বড়ই কুণ্ঠা বোধ হয়। তাই তো আসতে চায়নি। তবুও বাবা মায়ের জোরাজুরিতে আসতে হয়েছে তাকে। মাশরাফির পায়ের অবস্থা আগের চেয়ে ভালো, এখন স্ক্র্যাচ ছাড়া হাঁটতে পারে। তবে পায়ে কিছুটা টান পড়ে। একটু কষ্ট হয়, তবে সে মানিয়ে নিয়েছে। সন্ধ্যার পর সবাই ছাদে আড্ডা দিচ্ছে। সেখানে উপস্থিত আছে বাড়ির সব ছেলে মেয়েরা। কেবল রওনাফ ছাড়া। সন্ধ্যার পর থেকে তার আর দেখা পাওয়া যায়নি। সে নিজের ঘরেই আছে। অনেকদিন বাদে এভাবে আড্ডা দিচ্ছে তারা। এখানে সবচেয়ে বেশি মিস করছে যাকে, সে হলো মাহিরা। সারার মনটা এ কারণে বেশ ভার। মাহিরা আর সে সমবয়সী হওয়ায় দুজন সবসময় একসাথে থাকত। আজ তার সখী নেই, তাই এই আড্ডায় সে বড়ই উদাসীন। ইশতিয়াক সবাইকে তাড়া দিয়ে নিচে নিয়ে আসে রাতের খাবারের জন্য। রাত বেড়েছে, তার সাথে সাথে ঠান্ডার প্রকোপ বেড়েছে। তাই সবাইকে ডেকে নিয়ে আসে। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির বড়রা এক জায়গায় হয়ে আলোচনায় বসেছে। আলোচনার বিষয়বস্তু হলো মাহিরা। তার মৃত্যুর পর মাশরাফি ও সারার অসুস্থতার কারণে মাহিরার উদ্দেশ্যে কিছুই করা হয়নি। আজমল, দেখ, মুনাওয়ার মিলাদ দেওয়া তো বেদায়াত। আর একজন মানুষের মৃত্যু তো সুখের কিছু নয় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাওয়াত করে আয়োজন করে খাওয়াবে। ইশতিয়াক, খাইয়েও কোনো লাভ নেই, তারা দোয়া তো দূর, খাবারের সমালোচনাটাই বেশি করবে। কে ভাগে পায়নি, কোন তরকারিতে লবণ বেশি কোনটায় কম, এসব ধরে বেরাবে। আরাফাত, এর চেয়ে গরিব মিসকিন খাওয়ানোটাই উত্তম। আজমল, এটা তুমি ঠিক বলেছ।
তবে আমি ভাবছি শুধু না খাইয়ে কিছু দানও করা উচিত। মুনাওয়ার হ্যাঁ ভাইজান, আমি ভাবছি যদি কয়েকটা এতিমখানা হাফেজি মাদ্রাসায় খাওয়ানো যায়, সাথে তাদের প্রয়োজনীয় জিনিস দেওয়া যায়, তাহলে তাদেরও উপকার হবে, আর যতদিন সেগুলো ব্যবহার করে তারা উপকৃত হবে ততদিন আমার মেয়েটার জন্য দোয়া করবে। আজমল, এটা ভালো বলেছ। তাহলে এই কথাই থাকুক, বাকিটা ছেলেদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ওরা গিয়ে দেখে আসলো মাদ্রাসাগুলোতে কি লাগবে না লাগবে, তাদের সাথে কথাও বলে আসবে না হয়। কি বলো মুনাওয়ার? মুনাওয়ার ঠিকই বলেছেন ভাইজান, কাল তাহলে আপনি ওদের সাথে এই বিষয়ে আলোচনা করেন। যত দ্রুত পারা যায় কাজটা সেরে ফেলা দরকার। আজমল, আচ্ছা এবার যাও, যে যার ঘরে রাত হয়েছে অনেক। তাদের আলোচনার সমাপ্তি ঘটে এখানেই। অন্যদিকে সিরাত বেশ রাত পর্যন্ত সারার ঘরে গল্প করে রাবেয়া মিথিলা আতিয়ার সঙ্গে। তাদের কথাবার্তার মূল বিষয়ই ছিল অ্যাক্সিডেন্ট। ব্যথিত মনে যে যার ঘরে চলে যায়। নাহিল আজ অনেকদিন পর তার দাদুর সাথে শুয়েছে। তার দাদা একটু রাগী হলেও তাকে অনেক ভালোবাসে। এই যে যত সময় জেগে থাকবে তত সময় তাকে অনেক গল্প শোনায়। তার বাবার ছোটবেলার গল্প, তার ছোটবেলার গল্প, বাড়ির সবার গল্পই সে মোটামুটি শুনে ফেলেছে। গম্ভীর আজমল শিকদার যেন নাতির কাছে এলে বাচ্চা হয়ে যায়। দুজনে বেশ খুনসুটি করে। আজমল শিকদারের এই দিকটা হয়তো বাড়ির সকলেরই অজানা, কেবল নাহিলই জানে তা। সিরাত ঘরে এসে দেখে রওনাফ মোটা একটা কম্বল মাথা থেকে পা পর্যন্ত টেনে কাত হয়ে শুয়ে আছে। ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। সে একবার ভাবে একবার ডাক দিবে, আবার কি মনে করে আর ডাকে না। রাতের কাজ সেরে লাইট অফ করে বিছানায় উঠে আসে। কাবার্ড থেকে আর একটা পাতলা কম্বল এনে জড়িয়ে শুতে যাবে, তখনই পাশ থেকে একটা জড়ানো কণ্ঠ ভেসে আসে। মাথাটা একটু টিপে দিবে? গলায় ছিল একরাশ আকুতি। সিরাত তার কথা স্পষ্টভাবে বুঝল না। সে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি বলছেন? শরীর খারাপ লাগছে আপনার? সে তার মুখের উপর থেকে কম্বল সরিয়ে কপালে হাত ছোঁয়ার সাথে সাথে হাত সরিয়ে আনে। শরীর গরম আগুন হয়ে আছে। দুপুরে তাকে দেখেই সে কিছু হলেও আন্দাজ করেছিল। দুপুরে কোনোরকমে কয়টা খেয়ে যে রুমে ঢুকেছে আর বের হয়নি। সবার সাথে থেকে সিরাত বলেই বসেছিল তার কথা। মনে মনে নিজেকে বেশ কয়েকটা গালি দিল। লোকটা তার কত খেয়াল রাখে, আর সে কি করল? এই যে লোকটা রাতে খায়নি, দুপুর থেকে ঘর থেকে বের হয়নি, একবার তো একটু খোঁজও নিতে পারত। রওনাফ আবারও বলে, দাও না মাথাটা টিপে, খুব মাথা ব্যথা করছে। সিরাতের সংবাদ ফিরে পায়। সে তাড়াহুড়ো ঘুরে এগিয়ে যায় তার কাছে, প্রায় শরীর ছুঁই ছুঁই হয়ে পা মেলে বসে। হাত দুটো এগিয়ে নেয় মাথার দিকে, আলতো হাতে কপালের এক মাথা থেকে আরেক মাথা টিপে দিতে থাকে দুই হাতে। চুলগুলো একটু টেনে দাও। সিরাত এবার চুলগুলোও টেনে দেয়, তবে বেশ আলতো ভাবে। ভাবে জ্বর হলে পুরো শরীর ব্যথা করে তার, তাই সবার হয়তো করে এই ভেবেই আস্তে আস্তে টেনে দেয়। রওনাফ বেশ বিরক্ত হয় তার কাজে। বলে, চুল টানতে বলেছি, ঘুম পড়াতে বলিনি। জোরে জোরে টানো। সিরাত এবার জোরে জোরে চুল টেনে দেয়। আরাম পেয়ে রওনাফ মাথার নিচের বালিশটা টেনে এনে সিরাতের কোলে রাখে এবং তাতে নিজের মাথাটা রাখে। সিরাত তার কাজে একটু চমকায়, তবে কিছু বলে না। সে তার কাজ অব্যাহত রাখে। বেশ কিছু সময় পর রওনাফের সাড়া পায় না, ভাবে হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই পাশ থেকে আর একটা বালিশ নিয়ে পাশে রেখে রওনাফের মাথাটা আস্তে তুলে বিছানায় রাখতে যাবে, তখনই রওনাফ এক হাতে পেছনের দিক থেকে সিরাতের কোমর জড়িয়ে ধরে। সিরাত কেঁপে উঠে মাথাটা ছেড়ে দেয়। এতে রওনাফ বেশ ব্যথাও পায়। মুখ থেকে উচ্চারিত হয় ব্যথাতুর একটু আওয়াজ। কোথায় যাচ্ছ? সিরাত আমতা আমতা করে বলে, একটু জলপট্টি দেব ভাবছি, তাই পানি আর বাটি আনতে যাচ্ছিলাম। রওনাফ, কোথাও যেও না, কাছেই থাকো। গভীর আবেগ মিশিয়ে কথাটা বলে সাথে ছিল একরাশ অসহায়ত্ব। সিরাত, আপনার তো অনেক জ্বর, শরীর পুড়ে যাচ্ছে, একটু জলপট্টি দিলে আরাম লাগবে। রওনাফ, এভাবেও আমি বেশ আরাম পাচ্ছি। সিরাত, 5 মিনিট সময় দেন, আমি যাব আর আসব। রওনাফ যেন নাছোড়বান্দা মুখে বিরক্ত ফুটিয়ে বলে, না। সিরাত বারবার জোরাজুরি করাতে রওনাফ অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দেয়। সিরাত উঠে ঘরের বাইরে যায়। 5 থেকে 7 মিনিটের মাথায় বাটিতে পানি, একটা কাপড় আর একটা প্লেটে খাবার নিয়ে হাজির হয় রুমে। খাবার প্লেটটা পাশের ছোট টেবিলে রেখে রওনাফের একপাশে বসে কাপড় ভিজিয়ে কপালে দেয়। বেশ অনেকটা সময় ধরে জলপট্টি দেয়। সিরাত, হঠাৎ করে এমন ভয়াবহ জ্বর বাঁধালেন কি করে? রওনাফ, জানি না, হঠাৎই হয়ে গেল। সিরাতে জ্বর হঠাৎ করেই আসেনি, পূর্ব পরিকল্পনা করেই এসেছে। শীত পড়ছে থেকে তো দেখলাম না একটা মোটা কাপড় পরতে, ফুল হাতার গেঞ্জি পরে ঘোরেন। এতে যে শুধু জ্বর আসছে এটা আপনার কপাল, যদি জ্বরের ভাই ব্রাদার সাথে নিয়ে আসতো তখন শিক্ষা হতো। রওনাফ, কেন, শুধু জ্বর এসেছে বলে কি তোমার কষ্ট হচ্ছে? ভাই ব্রাদার নিয়ে আসলে খুশি হতে।
সিরাত অবশ্যই হতাম। জ্বরে সপ্তাহ 2 পড়ে থাকলে যদি আপনার শিক্ষা হয়। সারাদিন ছেলের উপর আমার উপর এক একটা হুকুম জারি করেন। নিজের বেলায় 16 আনা মাফ। কেউ আপনার উপর হুকুম চালায় না বলেই আপনি নষ্ট হয়ে যাচ্ছেন। রওনাফ আমি নষ্ট হয়ে যাচ্ছি? অবাক হয়ে প্রশ্ন করে। সিরাত তাছাড়া কি, নিজের দিকে কোনো খেয়াল দেন? যদি কারো হুকুমে চলা লাগতো তাহলে আমার আর নাহিলের মতো সোজা হয়ে যেতেন। রওনাফ তুমি আছো তো, তুমি চালাও হুকুম, আমি বাধ্য স্বামীর ন্যায় সব মেনে নেব। মুচকি হেসে কথাটা বলে। এতে যেন সিরাত খানিকটা লজ্জা পেল। সে আর কথা বাড়ায় না, কপালে হাত দিয়ে দেখে কিছুটা সহনীয়। এবার সে কাপড় সরিয়ে বাটিতে রেখে খাবারের প্লেটটা হাতে নেয়। সিরাত একটু উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসতে পারবেন? রওনাফ চোখ খুলে তার দিকে তাকায়, চোখগুলো বেশ লাল। রওনাফ খাবো না। সিরাত অল্প এনেছি, খেয়ে নিন। খেয়ে ঔষধ খেলে দ্রুত সেরে উঠবেন। রওনাফ মুখে কিছু ভালো লাগছে না, তিতা হয়ে আছে। রেখে এসো, খাবো না বলে আবারও চোখ বুজে নেয়। সিরাত এই আপনি না বললেন আমার কথা শুনবেন। তাহলে শুনছেন না কেন? চোখ বন্ধ রেখেই বলে। তুমি কি কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছ? সিরাত আপনি মানুষটা আসলেই নষ্ট। প্লেট রেখে ওয়াশরুমে চলে যায়, হাত ধুয়ে বেরিয়ে আসে। বিছানার দিকে এগিয়ে রওনাফের এক হাত ধরে টেনে বলে, ওঠেন, না হলে বড় চাচাকে ডেকে আনবো। তখন 2-4টা ঝাড়ি খেলে এমনিই খাবেন। রওনাফ তার টানাটানিতে উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। সিরাতও তার সোজাসুজি সামনে বসে প্লেট নিয়ে ভাত মেখে মুখের সামনে ধরে। রওনাফ বোধ হয় একটু অবাকই হল। এত সময় ধরে মেয়েটার কাজকর্ম হজম করতে পারলেও এটা আশা করেনি। সিরাত হা করেন, নিচ্ছেন না কেন? রওনাফ আর কথা বাড়ায় না, চুপচাপ খেয়ে নেয়। খাওয়ার শেষে মুখ ধুইয়ে দেয়। প্লেট রেখে এসে রওনাফের থেকে শুনে ঔষধ এগিয়ে দেয়। রওনাফ বিনাবাক্যে খেয়ে নেয়। রওনাফ শুয়ে পড়ে, সিরাতও লাইট অফ করে কম্বল টেনে শুয়ে পড়ে। দুজনে দুদিকে উল্টো ঘুরে শুয়ে আছে। রওনাফ ভাবে একটা সংসার এগিয়ে নিয়ে যেতে কি কেবল দুটো মানুষেরই ভালোবাসা বাধ্যতামূলক? তারা তো ভালো না বেশেও বেশ আছে। এই যে একজনের প্রয়োজনে অন্যজন এগিয়ে যাচ্ছে। দুজনের প্রতি দুজন দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে, এর চেয়ে বেশি কি প্রয়োজন? দায়িত্ব আর প্রয়োজন পূরণ হলেই তো সংসার সুন্দর। জীবনের এই জটিল সমস্যা সমাধান করতে করতেই একটা সময় নিদ্রায় তলিয়ে যায় সে। পরদিন সকালের নাস্তা করে বসার ঘরে বসেছে আলোচনা সভা, আবার মতো বিনিময় সভাও বলা চলে। সেখানের উপস্থিত আছে বাড়ির সকলে। ইতিমধ্যে সবাই জেনে গেছে কেন সকাল সকাল আজমল শিকদার সকলকে এখানে ডেকেছেন। নীরবতা ভাঙেন আজমল শিকদার। তিনি বলেন, তোমরা সবাই জানো তোমাদের কেন ডাকা হয়েছে এখানে। তবুও আবারও বলি, আমি মুনাওয়ার ও আরাফাত ঠিক করেছি মাহিরার উদ্দেশ্যে এতিমখানায় খাওয়াবো এবং সামর্থ্য অনুযায়ী কিছু দান করব। এখন তোমরা কি বলো? ইশতিয়াক ভাইজান, আপনারা যা ভেবেছেন তা নিঃসন্দেহে খুবই চমৎকার। তবে কি দেওয়া হবে বাকি খাওয়ানো হবে তা কি ঠিক করা হয়েছে? মুনাওয়ার না, এজন্যই সবাইকে ডাকা। তোমরা সবাই সবার মতামত জানাও। সবার মতের ভিত্তিতেই সব ঠিক করা হবে। রামিম আব্বু, আপনারা কিছু চিন্তা করেননি? আপনারা মুরব্বী মানুষ, এসব বিষয়ে জানাশোনা ভালো। আপনারা বলুন, যদি কিছু কম বেশি করতে হয় সেটা না হয় আমরা বলবো। মাশরাফি জি আব্বু, আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে নেব, আপনারা বলুন। আজমল, মুনাওয়ার তুমি বলো তোমার ভাবনা কি? মুনাওয়ার আমি ভাবছি খাবার হিসেবে খিচুড়ি, মাংস, সাথে 2-3 ধরনের সবজি, দই মিষ্টি। রওনাফ ফুপা, খিচুড়িটা তো সবাই পছন্দ করে না। এখন যদি খিচুড়ি দেওয়া হয়, যারা খিচুড়ি খায় না তারা তো অভুক্ত থেকে যাবে, আর না হয় তাদের মনক্ষুণ্ণ হবে। ইশতিয়াক হ্যাঁ ভাইজান, ও ঠিকই বলেছে। সবাই তো আর খিচুড়ি খায় না। আজমল, তাহলে কি খিচুড়ি বাদ দেওয়া হবে? মুনাওয়ার হ্যাঁ, এটা তো আমার মাথাতে আসেনি। সাদা ভাতই ঠিক আছে। আজমল, আরাফাত তুই তাহলে খাবারেই লিস্টটা করে ফেল। আরাফাত জি ভাইজান। আরাফাত শিকদার ঘর থেকে খাতা কলম এনে লিস্ট করতে শুরু করেন। রামিম, আর মাংস দেওয়া হবে কোনটা? আজমল, গরু বা ছাগলের? মাশরাফি, খাসি দিলে কেমন হয়? সাথে মুরগি থাকলো। আজমল, মাশরাফির কথাই থাক। আরাফাত, এটাই ফাইনাল। আর সবজি হিসেবে থাকবে পটল, আলু, বেগুন ভাজি, সাথে দই মিষ্টি। রওনাফ আব্বু, খাবারের হিসাব তো গেল, এখন কি কি দেওয়া হবে তা ঠিক করে নিলে হয় এখন। আজমল, হ্যাঁ সেটাই। মুনাওয়ার তুমি শুরু করো। মুনাওয়ার ভাইজান, মনিরা বলছিল ওখানে তো অনেক বাচ্চার কাপড় নেই, প্রয়োজনীয় জিনিস নেই, তো আমরা যদি সেসব বাচ্চাদের কাপড় সহ অন্যান্য সামগ্রী দিই তবে কেমন হয়? আজমল, ভাবনা ভালো, তবে শুধু কাপড় আর টুকটাক জিনিস দেওয়াটা কেমন দেখায় না?
রওনাফ আব্বু, আমি বলছিলাম যে এভাবে না দিয়ে যদি আমরা সেখানকার কিছু বাচ্চা যাদের বাবা মা কেউ নেই বা খুবই দরিদ্র তেমন কিছু বাচ্চার দায়িত্ব যদি নেওয়া হয় তবে কেমন হয়? তাদের পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়ার সব খরচই আমাদের পক্ষ থেকে বহন করা হবে। আজমল, তোমার চিন্তা ভাবনা চমৎকার, তবে মুনাওয়ার তুমি কি বলো? মুনাওয়ার: হ্যাঁ ভাইজান, এটা করলেই মনে হয় ভালো হবে। সাথে এখন আমরা সেখানে কম্বল, শীতবস্ত্র দান করি। আজমল: তবে এটাই কথা থাকলো। ইশতিয়াক: তুই মাশরাফি, রওনাফ, রামিমকে নিয়ে এতিমখানা মাদ্রাসাগুলোতে খোঁজ নে। 2-1 দিনের মধ্যে একটা তালিকা করে ফেলো। ইশতিয়াক: জি ভাইজান, আমি বিকেলেই ওদের নিয়ে বেরিয়ে পড়ব। আলোচনা এখানেই সমাপ্ত হয়। সেদিন বিকেলে ইশতিয়াক লোক লাগিয়ে শহরের বিভিন্ন মাদ্রাসায় খোঁজ খবর নেয়। পরদিন বাছাই করা মাদ্রাসাগুলোতে যায়, তারা সেখানকার শিক্ষকদের সাথে কথা বলে ছাত্রদের তথ্য নিয়ে লিস্ট তৈরি করে নেয়। দিন ঠিক করেছে এই শুক্রবার। আজ মঙ্গলবার, রান্নার লোক থেকে শুরু করে বাজার করা সব করতে হবে। এ সকল দায়িত্ব এসে পড়েছে ইশতিয়াক, রামিম, রওনাফ ও মাশরাফির ওপর। মাশরাফি অসুস্থ, তাই তাকে কাজে হাত দিতে দেয় না তেমন, তবুও মাশরাফি জেদ করেই তাদের সাথে তাল মিলিয়ে কাজ করে। তার বোনের উদ্দেশ্যে এই আয়োজন, সে ভাই হয়ে হাত লাগাবে না তা হয়। বোন তার উপর অভিমান করে চলে যেতেই পারে। সে তো বড় ভাই, সে তো মুখ ফিরিয়ে থাকতে পারে না। প্রথমেই ঠিক করা হয় বাবুর্চি। তারা চায় সব আয়োজন নিজেরাই করবে। রান্নার আয়োজন হবে বাড়ির পেছনে দিকে খোলা জায়গাটায়। 2 জন বাবুর্চি ঠিক করা হয়েছে। তারা লিস্ট মিলিয়ে বাজার করে সব প্রস্তুতি সেরে ফেলে বৃহস্পতিবারের মধ্যে। শুক্রবার ভোর থেকেই শুরু হয় রান্নার আয়োজন। নামাজের আগেই সব খাবার সেখানে পৌঁছাতে হবে। নামাজের পর খাবার পরিবেশন করা হবে। বাড়ির সকলেই সকাল থেকে ব্যস্ত। সারাহ বলতে যে বাড়িতে একটা প্রাণী আছে সে খেয়াল কারণেই সকালে খাওয়ার পর একটু বিশ্রাম নিতে শুয়েছিল। এরপর একটা লোক খুঁজে পাচ্ছে না যে তাকে একটু হুইলচেয়ারে বসিয়ে দেবে। বাইরে থেকে কথাবার্তার আওয়াজ শুনছে, বাড়ির বাইরে নাকি ছাগল জবাই করা হয়েছে। সে ঠিক থাকলে এতক্ষণে কতবার বাগানে গিয়ে ঢু মেরে আসতো, আর কত যে আম্মুর বকা খেত তার হিসাব নেই। আজ তার এই অবস্থার জন্য কিছুই পারছে না। আরাফাত শিকদার ও মুনাওয়ার সাহেব সবকিছু তদারকি করছে। তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে মাশরাফি ঘর থেকে 2টি চেয়ার আনতে যায়। যাওয়ার পথে একবার উকি দেয় সারার ঘরে। মেয়েটা চুপচাপ আধশোয়া হয়ে বসে আছে। নজর ডানপাশের জানালার দিকে। মুখটা বেশ ভার। মাশরাফির খারাপ লাগে তা দেখে। মেয়েটা যদি আজ ঠিক থাকতো তবে কি এভাবে ঘরে আটকে বসে থাকতো? ঘরময় ছুটে বেড়াতো। সে কি ভেবে এগিয়ে যায় ঘরের ভেতরে। বাগানে যাবি সারাহ? পরিচিত আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় মাশরাফির দিকে। আজ অনেকদিন পর মাশরাফি ভাই তার সাথে কথা বলছে। ঢাকা থাকতে মাঝে মাঝে কল দিলেও একটা সময় কল দেওয়াও বন্ধ করে দিয়েছে। মাশরাফি জবাব না পেয়ে আবারও শুধায়, যাবি বাগানে? সারাহকে নিয়ে যাবে? সেই থেকে ঘরে বসা কেউ একটু এসে নামিয়েও দিচ্ছে না। কত সময় এভাবে থাকা যায়? মুখ ভার করেই বলল। মাশরাফির একটু খারাপ লাগে। সে এগিয়ে আসে বিছানার কাছে, সারার দিকে ঝুঁকে বলে, ঘাড়ের উপর হাত রাখো, শক্ত করে ধরিস কিন্তু নাহলে পড়ে গিয়ে ব্যথা পাবি। সারাহ, আপনারও তো পায়ে ব্যথা। আপনারই কষ্ট হবে, আপনি বরং কাউকে একটা ডেকে দিন। মাশরাফি, অতটাও ব্যথা নেই। তুই ভরসা করতে পারিস, ব্যথা পেতে দেব না তোকে। সারাহ, কিন্তু ভাইয়া। মাশরাফি, কোনো কিন্তু না। সারাহ, যেতে চাইলে চল, না হলে আমি চলে যাচ্ছি। বাইরে অনেক কাজ পড়ে আছে। সারাহ আর কোনো কথা বাড়ায় না। সে এক হাতে মাশরাফির ঘাড় শক্ত করে চেপে ভর দেয়। মাশরাফি খুবই সাবধানে তাকে হুইলচেয়ার নামিয়ে দেয়। মাশরাফি হালকা হেসে বলে, দেখলি, নামিয়ে দিলাম তোকে। সারাহও তার দিকে তাকিয়ে হেসে দেয়। মাশরাফি, তোর গায়ে যে ওজন, তাতে যদি আমি শয্যাশায়ীও থাকি তবুও তুলতে কষ্ট হবে না। চল, তোকে বাগান থেকে ঘুরিয়ে আনি। মাশরাফি সারাহকে নিয়ে বাগানের দিকে যায়। সারাহ দুচোখ ভরে দেখে সব আয়োজন। রান্নার কাজ শেষ, এখন খাবারগুলো মাদ্রাসায় নিয়ে যেতে হবে। আজানের সময় হয়ে এসেছে। খাবার নিয়ে যাবে বাড়ির ছেলেরা, সাথে যাবে ইশতিয়াক, আজমল, মুনাওয়ার, আরাফাত। তারা পড়ে যাবে। তারা উপস্থিত থেকে খাবার পরিবেশন করবে। সিরাত বলে বলে নাহিলকে গোসলে পাঠিয়েছে। সে ছেলে এবং ছেলের বাবার কাপড় বের করছে কাবার্ড থেকে। আজ শুক্রবার নামাজে যাবে তাই পাঞ্জাবি বের করেছে। ছেলে তার এখানে এসে সাপের 5 পা দেখেছে। কোনো কথা একবারে বলে শোনানো যায় না। যতক্ষণ না ঝাড়ি না খাবে ততক্ষণ কানে তোলে না। সেদিন তো রাতে ঘুমাতে যাওয়ার আগে রওনাফের কাছে খেয়েছে সেই রকমের একটা ঝাড়ি। বাপকে ধরে যে একটু কাঁদবে সে সুযোগও দেয়নি ছেলেটাকে। পরে সিরাতের কাছে এসে সে কি কান্না জুড়ে দিয়েছিল।
সে তো প্রথমে ভেবেছে মেরেছে, তখন একটু কষ্ট পেলেও পরে যখন শুনল ঝাড়ি খেয়েছে তখন তার কান্না দেখে হাসিই পাচ্ছিল, তবে তার সামনে হাসাটা ঠিক হবে না। রওনাফ হন্তদন্ত পায়ে ঘরে ঢুকেই সিরাতকে চোখে পড়ে। সারাদিনে এই মহিলার টিকিটাও সে দেখেনি, সে আজ দেখবেও বাকি করে। সে ছিল সারাদিন বাইরে আর তার বউ ছিল ঘরে, একটা বারের জন্যও বাইরে আসেনি। সারাদিনে কি মনে পড়েনি যে তোমার একটা স্বামী আছে, তুমি একজন বিবাহিত নারী? হঠাৎ কারো আওয়াজে একটু ঘাবড়ে যায়, পরক্ষণে সামলে নেয় নিজেকে। রওনাফের প্রশ্নের জবাবে বলে, এমন মনে হওয়ার কারণ? যেভাবে এড়িয়ে এড়িয়ে চলছো তাতে দেখে তো মনে হয় না আমরা একে অপরকে চিনি। সিরাত, আচ্ছা সমস্যা তাহলে এখানে? তা এখন পরিচিম মনে করাতে কি করতে হবে? রওনাফ, তেমন কিছুই না, একটু জড়িয়ে টড়িয়ে ধরলেই বুঝে যাব যে তুমি ভোলনি। হঠাৎ এমন আবদারে সিরাত ভ্যাবাচেকা খেয়ে যায়। এমন সময় এমন কথা সে আশা করেনি। রওনাফ, কি হলো শুনতে পাওনি? সিরাত, শুনেছি, তবে জবাব দিতে আগ্রহী না। রওনাফ, তোমাকে তো ভালো ভেবেছিলাম, তুমি তো দেখছি চরম বেয়াদব। স্বামীর মুখের উপর এমন না করাছি। সিরাত, আমি কি বলছিলাম আমাকে ভালো ভাবেন। কথা না বাড়িয়ে ফ্যানের নিচে এসে বসেন, ঘেমে নিয়ে তো একাকার অবস্থা। নাহিল গোসলে গিয়েছে, ও বের হলেই আপনি যাবেন। রওনাফ, আমার কথা না ভেবে নিজের কাজ করো। এখন সময় নেই, তাই তোমার কথার জবাবটা দিলাম না। রাতে আসতে দাও শুধু, তারপর দেখো। সিরাত তাকে খুব একটা পাত্তা দেয় না, সে ঘর থেকে বেরিয়ে আসে। লোকটা দিন দিন কেমন হয়ে গেছে। আগে এমন ছিল না। হবে নাই বা কেন, বিয়ে করা স্ত্রী তার কাছে আদর আবদার তো থাকবেই। কতদিনই বা দূরত্ব বজায় রেখে চলবে। তবুও সিরাত চেয়েও সহজ হতে পারছে না। বলে না মেয়ে মানুষের লাজ বেশি, তেমনই হয়েছে তার ক্ষেত্রে। রওনাফ কাছে আসলেই লজ্জা অস্বস্তি যেন ঘিরে ধরে তাকে। নাহল বের হয়ে এসে বাবাকে বিছানার উপর টানটান হয়ে শুয়ে থাকতে দেখে গুটি গুটি পায়ে বিছানায় ওঠে। রওনাফ সবই টের পাচ্ছে, ছেলে ভেবেছে সে ঘুমিয়ে পড়েছে। সে ঘুম নয়, ক্লান্তিতে শরীর ঝিমিয়ে পড়েছে কেবল। নাহিল বিছানায় উঠে সোজা রওনাফের পেটের উপর উঠে গলা জড়িয়ে তার উপরেই শুয়ে পড়ে মাথায় গালে হাত বুলায়। রওনাফও তার মাথায় হাত বুলিয়ে বলে, হঠাৎ এত আদর মতলব কি শুনি? নাহিল, বাবা আমি তোমার। রওনাফ, ওইখানে যাওয়ার কথা বাদে যা খুশি বলো। নাহিল, প্লিজ বাবা। রওনাফ, ওখানে অনেক মানুষ থাকবে বাবা। সেখানে গিয়ে কাজের মাঝে তোমার দিকে খেয়াল দিতে পারবো না। তুমি বাসায় সবার সাথে থাকো। মাম্মা আছে তো, ছোটে দিদা থাকবে, তোমার কাকিয়া ফুপিরা আছে তো। নাহিল, বাবা আমি তো ছোট নেই। আর তাছাড়া ইয়াসও তো যাচ্ছে। রওনাফ, কোনো কথা না নাহিল, পরে একদিন তোমাকে নিয়ে যাব। নাহিল মন খারাপ করে রওনাফের বুকে মুখ গুজে পড়ে থাকে। রওনাফ বুঝতে পারে ছেলের মন খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। সেখানে নিয়ে গেলে সে কোনো কাজে মনন দিতে পারবে না। ওকে নিয়ে যান না, সাথে করে ছেলেটা কেমন মন খারাপ করে আছে। আপনারা চলে গেলে সারাবেলা এভাবে মন খারাপ করেই বসে থাকবে। রওনাফ মাথা তুলে তাকায় তার দিকে। সিরাত পুনরায় বলে, ও কোনো দুষ্টুমি করবে না। নাহিল বাবার সাথেই থাকবে, তাই না সোনা? নাহিল বাবার বুকে মুখ গুজে রেখেই উপর নিচ মাথা নাড়ে। মানে সিরাত যা বলেছে তা ঠিক। তুমি আর ওকে উস্কে দিও না। কিছু সময় পর এমনিই ঠিক হয়ে যাবে। সিরাতের একটু রাগ হয়, সে বলে, এমন করছেন কেন? ও তো বলেছে ও আপনার সাথে সাথেই থাকবে। সবাই যাচ্ছে, ও একা একা বাড়ি থেকে কি করবে? রওনাফ, তুরিমি বুঝতে পারছো না বিষয়টা? সিরাত এবার সত্যিই রেগে যায়। এতবার করে বলছে নিলে কি সমস্যা? বাবা চাচারা রয়েছে, এত মানুষ মিলে একটা ছেলেকে দেখে রাখতে পারবে না। সে বিছানার দিকে ঝুঁকে নাহিলের হাত ধরে টেনে বলে, শোন আব্বু, তোর ওখানে যাওয়ার দরকার নেই। সবাই গেলে তুই আমি ঘুরতে যাব, উঠে আয়। সে ওঠে না, সে তার বাবার গলাটা আরও একটু শক্ত করে আঁকড়ে ধরে। তার মন ভীষণ খারাপ হয়েছে। তাই তো অভ্যাসগতভাবে বাবার বুকেই পড়ে রইল। ছেলে আর বউয়ের রাগ অভিমান দেখে রওনাফ বাধ্য হয়ে রাজি হয়ে যায়। নাহিল যখনই শুনেছে তাকে নিয়ে যাবে, সে খুশিতে বাবাকে জাপটে ধরে, মনে হয় শখানেক চুমু খেয়েছে। রওনাফের ঠোঁটে এক তৃপ্তির হাসি। অন্যদিকে সিরাত মুগ্ধ নয়নে বাবা ছেলের এই আদুরে মুহূর্ত উপভোগ করে। সিরাত, জোরাজোরি শেষ হলে এবার ওঠ বাপ। তোর বাবাকে গোসলে যেতে দে। নামাজে যেতে হবে তো। সিরাতের কথায় নাহিল রওনাফকে ছেড়ে উঠে পড়ে ফতাফত পাঞ্জাবি টুপি পরে রেডি হয়ে নেয়। এদিকে রওনাফও গোসল করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে মাদ্রাসার উদ্দেশ্যে। সেখানে খাবার পৌঁছে নামাজ শেষ করে সকল শিশুদের মাঝে খাবার পরিবেশন করে। সকলে তৃপ্তি সহকারে খায়। মুনাওয়ার সাহেব চোখে জল নিয়ে সে দৃশ্য দেখে, অন্যদিকে মাশরাফি সে দৃশ্য দেখে
কোথাও একটা চলে গিয়েছে। পুরো সময়ে তার আর তাকে কোথাও দেখা যায়নি। মাদ্রাসায় 4টা ফ্যান দেওয়া হয়েছে, সাথে কম্বল ও শীতবস্ত্র। সকল কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। 8টার মধ্যে সকলে বাড়ি ফিরলেও রওনাফ যায় অন্য কোথাও। শেখ বাড়ির বাগানের এক কোণে বসে আছে মাশরাফি, সামনেই পরিষ্কার একখানা কবর। এটা আর কারো নয়, সকলের আদরের মাহিরার। মাশরাফি, জানিস বাচ্চাগুলো কত তৃপ্তি সহকারে খাবার খেয়েছে, ওরা সবাই তোর জন্য দোয়া করবে। আমি সবাইকে বলেছি আমার বোনটার জন্য সবাই যেন দোয়া করে। আজ কতগুলো দিন হয়ে গেল তুই নাই। তোর কি একটুও মনে পড়ে না আমাদের কথা? এমন অনেক কথা বলে সে কিন্তু কোনো জবাব আর আসে না। হঠাৎই ঘাড়ে হাত রাখে কেউ। পেছনে ঘুরে দেখে ব্যক্তিটি রওনাফ। রওনাফকে এক নজর দেখে আবারও ঘুরে বসে। রওনাফও তার পাশে ঘাসের উপর বসে। মাশরাফি তার দিকে না তাকিয়েই বলে, তুমি আবার আসতে গেলে কেন ভাইয়া? রওনাফ, বাসায় চল। সেই দুপুরের পর আসছিস, এখন বাজে কত খেয়াল আছে? মাশরাফি, আজ বাড়িতেই থাকবো ভাই। তুমি যাও। রওনাফ, মার খাবি একদম। তোকে না দেখে ফুপা কতবার জিজ্ঞেস করেছে তোর কথা, জানিস? এখানে তোকে এভাবে বসে থাকতে দেখে মাহিরার বুঝি খুব ভালো লাগছে। মাশরাফি, ও অভিমান করছে ভাই। আমি তো ওর অভিমান ভাঙতে বসে আছি। রওনাফ, ও আর নেই আমাদের মাঝে, এটা মানতে হবে তোকে। আর কে বলেছে ও তোর উপর অভিমান করে আছে? মাশরাফি ভেজা চোখে জবাব দেয়, এটাই তো মানতে পারছি না ভাইয়া। আমার ভুলে আমার ফুলটা চলে গেল। কত অভিযোগ, কত অভিমান করেছে তুমি জানো ভাই। ও আমাকে শেষবার ওকে একটু দেখতেও দেয়নি। রওনাফ, ও কোনো অভিযোগ করেনি। ও শেষ সময় পর্যন্ত তোকে খুঁজেছে। বারবার বলেছে ভাইয়া যেন নিজেকে দোষারোপ না করে। এটা আমাদের ভাগ্যে ছিল, তাই হয়েছে। ও তোকে দোষারোপ করতে নিষেধ করেছে, আর তুই ওর শেষ কথাটা অমান্য করে সমানে দোষ দিয়েই যাচ্ছিস নিজেকে। ও তো তোকল ভালোবাসে, ও কিভাবে তোর উপর অভিমান করে থাকবে? মাশরাফি একটা সময় ভেঙে পড়ে। রওনাফ 2 হাতে তাকে জড়িয়ে নেয়। বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে যায়। তখন রাত প্রায় 10টা। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে রুমে আসে, এসে দেখে সিরাত পড়ছে। সিরাত তাকে দেখে বলে, এত রাত অবধি ছিলেন কোথায়? সবাই তো 8টার মধ্যে চলে এসেছে। মাশরাফিদের বাড়ি গিয়েছিলাম ওকে আনার জন্য। সিরাত তাকে আর কোনো প্রশ্ন করে না। রওনাফ ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, কাপড়গুলো একটু বের করে রাখো তো। রওনাফ তার কথা শেষ করে ওয়াশরুমে ঢোকে। সিরাত তার জন্য একটা টি শার্ট ও ট্রাউজার বের করে সোফার উপরে রেখে দেয়। এগিয়ে এসে বিছানা ঠিক করতে রওনাফ হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে, হাতে তার দুপুর পরা পাঞ্জাবি, পরনে কেবল একটা সাদা ট্রাউজার। তার দৃষ্টি তার হালাল রমণীর দিকে। অন্য দিনের তুলনায় আজ চাহনি বেশ অন্যরকম। ধীর পায়ে এগোতে থাকে তার দিকে। 2 পা এগোতেই সিরাত ঘুরে যায় তার দিকে। তার দিকে ঘোলাটে দৃষ্টি নিক্ষেপ করে। এগিয়ে আসতে দেখে সে বেশ ঘাবড়ে যায়। সেও পেছাতে শুরু করে বলে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কেমন? ঘোরের মাঝে উত্তর দেয়, অসুস্থ অসুস্থ লাগছে। আপনি এগোচ্ছেন কেন? আপনাকে সুবিধার লাগছে না? মতলব কি আপনার? বুঝে নাও। পেছাতে পেছাতে বলে, উল্টো পাল্টে কিছু করার চিন্তা একদম মাথায় আনবেন না। কণ্ঠে কম্পন স্পষ্ট। আজ যা হবে সব উল্টা পাল্টাই হবে। সিরাত পেছাতে পেছাতে বিছানায় ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়ে আছে, আর এক পা পেছালে সোজা বিছানায় পড়বে। রওনাফ ও তার মাঝের দূরত্ব কেবল 1 পায়ের। কাজটা আপনি ঠিক করছেন না। ঠিক ভুলের হিসেবটা না হয় বাকির খাতায় তুলে রাখো। এখন রাতের হিসেবটা সেরে নেই। না, প্লিজ, কাপা কাপা কণ্ঠে বলে। মাত্র 1 পায়ের দূরত্বে দাঁড়িয়ে তুমি কাঁপছো কেন? দেখো আমি তোমার কত কাছে। কেবল তোমার মাঝে একটু উষ্ণতা চাই। তুমি আমাকে কেবল নমনীয় রূপেই পাবে। ফিরিয়ে দিও না। নিস্তব্ধ রাত, আশেপাশে সব শান্ত নীরব। শিকদার বাড়ির প্রতিটা প্রাণ হয়তো নিদ্রায় ঢুলে পড়েছে। কেবল মাত্র শব্দ আছে শিকদার বাড়ির বড় পুত্র রওনাফের ঘরে। মুখনিসৃত কোনো কথা নয়, কেবল নিঃশ্বাসের শব্দ। সিরাতের পা আর এগোয় না। তার হালকা নিঃশ্বাস ছন্দ হারিয়ে ফেলেছে। বিছানার কিনারে থমকে দাঁড়িয়ে আছে। রওনাফের উপস্থিতি যেন ঘরটাকে আরো উষ্ণ করে তুলেছে। 1 পায়ের দূরত্ব, আর তাতেই তার বুক ধুকপুক করছে। রওনাফ ধীরে, ভারী নিঃশ্বাস ফেলে এগিয়ে আসে। তার চোখ দুটো ঘোলাটে, কিন্তু তাতে রয়েছে একটা অদ্ভুত শান্ত আগুন, যা সিরাতকে একই সাথে ভয় পাইয়ে দেয়, আবার অদ্ভুতভাবে আকর্ষণ করে। রওনাফ খুব কাছে এসে থামে। এতটাই কাছে যে সিরাত তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারে। হাত দুটো পাশে নামানো, তবু সে যেন তাকে ঘিরে রেখেছে অদৃশ্য কোনো বলয়ে। সিরাত কাপা গলায় বলে, আপনি এমন করছেন কেন? রওনাফ এক মুহূর্ত চোখ বন্ধ করে আবার তাকায় তার দিকে ধীরে, গভীরভাবে।
জানি না, তবে এটুকু জানি শুধু যে তোমার উপস্থিতি আমার দুনিয়া থমকে দেয়। সব শব্দ হারিয়ে যায়। সে আরেকটু কাছে আসে, কিন্তু স্পর্শ করে না। শুধু তার নিঃশ্বাস, শরীর থেকে আসছে পুরুষালী শরীরের অদ্ভুত এক সুবাস যা পারফিউম ও ঘামের মিশ্রণে তৈরি। এই সুবাস যেন সিরাতের মাঝের ভয় এবং অস্থিরতা বাড়িয়ে দেয়। আবারও পেছাতে শুরু করে। সিরাত পেছাতে পেছাতে সোজা বিছানায় পড়ে যায়, আর সেই সুযোগে রওনাফ হাত দিয়ে তাকে ঘিরে বিছানায় ঝুঁকে আসে, তবুও শরীরে শরীর ছোঁয় না। তাদের মাঝে রয়েছে বেশ খানিকটা দূরত্ব। তার কণ্ঠ আরও গভীর হয়, নেশালো এক ঘোর মিশ্রিত কণ্ঠে বলে, ভয় পেও না, আমি তোমাকে কখনোই তোমার ছাড়া ছাড়া ছুঁয়ে দেখব না। কিন্তু আজ তোমাকে খুব কাছে চাই। শুধু তোমার উষ্ণতা চাই, তোমার মাঝে হারাতে চাই। সিরাত বিগলিত স্বরে বলে, আপনি এমন কথা বলছেন কেন? আপনি তো বলেছিলেন আমাকে সময় দিবেন। তাহলে এমন আচরণের অর্থ কি? রওনাফ মৃদু হাসে, চোখ দুটো আরও নরম হয়ে যায়। কারণ তোমাকে দেখলেই আমার ভেতরের সব ঝড় থেমে আবারও পুনরায় নতুন উদ্যমে শুরু হয়। তুমি বোঝো না, তুমি আমার শান্তিও, তুমি আমার অস্থিরতাও। কেবল আজ একটু সম্মতি দাও। প্রমিস করছি একটুও কষ্ট দেব না। সিরাত তার নিচের ঠোঁট কামড়ে ফেলে। তার হৃৎপিণ্ড দ্রুত ধূপধাপ করছে। রওনাফ হাত বাড়ায়, কিন্তু তার গালের ওপর থেমে যায়, স্পর্শ না করেই। 1 ইঞ্চি দূরে, কেবল তার উষ্ণতা। দেখেছ, তোমাকে না ছুঁয়েও আমি তোমার খুব কাছে থাকতে পারি, কারণ তোমাকে সম্মান করি। প্লিজ সোনা, আজ আর কখনো জোর করব না। সিরাতের চোখে অশ্রু চিকচিক করে, ভয়ের নয়, আবেগের। রওনাফ মুখটা আরও কাছে আনে, কণ্ঠ ফিসফিসের নিচে। ভয় পায় না কলিজা। তোমাকে ভয় দেখাতে নয়, তোমাকে অনুভব করাতে এসেছি যে তুমি আমার আর আমি তোমার। আজ আমি তোমার পাশে থাকতে চাই, খুব খুব কাছে থাকতে চাই। এতটাই কাছে যেখানে থাকলে তোমার নিজেকে পরিপূর্ণ মনে হবে। তোমাকে ঘুরিয়ে আনতে চাই সুখের সাগরে। যাবে আমার সাথে সেথায়, যেখানে রাত কেবল গভীর থেকে গভীর হয়, কিন্তু ভোরের আলো আর ফোটে না। সিরাত শ্বাস আটকে তাকিয়ে থাকে। রওনাফ তার উপর ভর দিয়ে নেই, শুধু হাত দিয়ে বিছানায় ভর দিয়ে ঝুঁকে থাকে। তার চোখে গভীর কোমলতা। শুধু একবার বলো, থাকো, আমি তোমাকে এমনভাবে আগলে রাখব, যেন বাইরে পুরো পৃথিবীটাই থেমে যায়। এমনভাবে আড়াল করে নেব, পৃথিবীর কোনো কলঙ্ক, কোনো দাগ তোমার শরীর স্পর্শ করতে পারবে না। রওনাফ তার দিকে আকুতি ভরা দৃষ্টিতে তাকায়। চোখে একরাশ নেশা, একরাশ উন্মাদনা, একরাশ চাওয়া। আপন মানুষটাকে নিজের করে পাওয়ার আকুতি। সিরাত সবটাই বোঝে, সবটাই মানে। মন মস্তিষ্ক তাকে দিকে টানছে, মন বলে বিলীন করে দে ওই লোকটার মাঝে। মস্তিষ্ক বলে, যাকে মনেই জায়গা দিতে পারলি না, তাকে শরীরে জায়গা দিবি? মন মস্তিষ্কের যুদ্ধে একসময় মন জয়ী হয়। চিকচিক করা চোখে দৃষ্টি মেলায় রওনাফের সাথে, সে তার দিকেই তাকিয়েছিল। রওনাফের চোখ দুটো আজ তার কাছে খোলা বই মনে হচ্ছে, যেখানে তাকে পাওয়ার এক আকুলতা। সিরাত গলার স্বর খুঁজে পায় না, শুধু খুব ধীরে, খুব আস্তে বলে, থাকুন। রওনাফের ঠোঁটে ধীর, প্রশান্ত এক হাসি ফুটে ওঠে। এই তো আমার জান। সে খুব ধীরে, অতিরিক্ত সতর্কতায়, তার চুলে হাত রাখে। উষ্ণ, নরম, নিরাপদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার প্রতিটা ভরসা আমি আগলে রাখব। আজ তুমি যতটা কাছে আসতে চাও, কেবল সেই সীমায় থাকব। সিরাত একটু শান্ত হয়, চোখ বন্ধ করে, তার স্পর্শ অনুভব করে। রওনাফ খুব নরম স্বরে বলে, আজ কোনো তাড়াহুড়া নয়, ধীর স্থির ভাবে, আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। ঘরের বাতাস বদলে যায়, আর সিরাত প্রথমবার অনুভব করে, ভয় আর দুশ্চিন্তার ভেতরেও রওনাফের উপস্থিতি তাকে গভীর নিরাপত্তায় ঢেকে রাখছে। রওনাফ আস্তে আস্তে এগিয়ে আসে সিরাতের আরও কাছে। মন ভরে দেখে নেয় ভাষা ভাষা চোখ দুটো যা বন্ধ, ফুলো ফুলো গালগুলো যা রক্তিম আভা ধারণ করেছে। পাতলা ঠোঁট দুটো পাল্লা দিয়ে কাঁপছে। তার অবস্থা দেখে হালকা হাসে, মুখটা এগিয়ে আনে, নাকের সাথে নাক মিশিয়ে নেয়, একটু চেপে হালকা ভাবে ঠোঁটে ঠোঁট রাখে। সিরাতের শরীর ঝাঁকি দিয়ে ওঠে। রওনাফ আস্তে করে পিঠের নিচে হাত দিয়ে তাকে বুকের সাথে মিশিয়ে নেয়। ঠোঁট ঠোঁট রেখেই বলে, ভয় নেই জান, আমি আছি তো। ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট মিশে যায়। দুই জোড়া ঠোঁটের মাঝে ঘর্ষণ আর ঘন শ্বাসের শব্দ ঘরটাকে, মুহূর্তটাকে আরও উত্তপ্ত করে তোলে। ক্রমশই ঠোঁটের ক্রিয়া বৃদ্ধি পায়। ঠোঁট ছেড়ে নিচে নামতে শুরু করে, থামে কণ্ঠদেশে এসে। টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে দেয় নারীর দেহের কিছু অংশ। অন্যদিকে হাতের স্পর্শও গভীর হতে থাকে, কামিজ গলিয়ে তা প্রবেশ করে ভিতরে, উন্মুক্ত উদ্রে চলে তাদের উন্মাদনা। নারী দেহ বারে বারে কেঁপে ওঠে। প্রথমবার কোনো পুরুষের এমন স্পর্শ তাকে বেসামাল করে তুলছে।
পুরুষালী রুক্ষ এক হাত কোমর বেয়ে উপরে উঠতে শুরু করে, স্পর্শ করে নারী দেহের সংবেদনশীল এক অংশ। নারী দেহ ছটফটিয়ে ওঠে, দাঁতে দাঁত চেপে সয় নেয় সবটা। আস্তে আস্তে সরে যায় শরীরের উপরের অংশের আবরণ। সংকুচিত হয়ে যায় সিরাত। উন্মাদ পুরুষটির নেশালো দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে তার সম্পূর্ণ শরীরে। এমন দৃষ্টি দেখে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, লাইটটা অফ করে দিন না। রওনাফ তার কথায় বেশ বিরক্ত হয়। কিছু একটা ভেবে ঠোঁটে ফুটে ওঠে দুষ্ট হাসি। সিরাতের উপর থেকে সরে বিছানা থেকে নেমে লাইট অফ করে দিয়ে ফিরে আসে তার কাছে। পুনরায় সিরাতের উপর ঝুঁকে বলে, আর কোনো কথা শুনব না। যা হবে চুপচাপ সয় নিবে। যা বলার যা করার সকালে বলবে, তখন সব শুনব। সিরাত, আপনি তো বলেছিলেন। রওনাফ, কোনো কথা না। হুঁশে থাকলে মানুষ অনেক কিছুই বলে। এখন আমি হুঁশ হারা, নিয়ন্ত্রণ হারা, তাই নিজের কাজের কোনো গ্যারান্টি দিতে পারছি না। সরি পাখি। সিরাত কিছু বলতে যায়, ততক্ষণে রওনাফ তার ঠোঁট দ্বারা কথা আটকে দেয়। রাত যত গভীর হয়, বেসামাল পুরুষটির উন্মাদনা বৃদ্ধি পায়। দীর্ঘশ্বাস, ঘাম গঙ্গানির আওয়াজে ঘর মুখরিত। সিরাতের চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। লোকটা নমনীয় হবে বললেও তাকে একচুলো ছাড় দেয়নি। কিছু বলতেও পারছে না, না পারছে সইতে। একটা সময় পর পুরুষ দেহটিতে ক্লান্তি নেমে আসে। ঘাম মিশ্রিত শরীরটা মিশিয়ে দেয় নারী দেহের সাথে। মাথাটা বুকে রেখে ঘন ঘন শ্বাস ফেলছে। নিজেকে একটু সামলে নীরবতা ভাঙে হাঁপিয়ে ওঠা গলায় বলে, সরি পাখি, 7 বছর পর তো তাই। অসভ্য লোক, সরুন, আপনি নিজের বালিশে গিয়ে ঘুমান। বিবাহিত পুরুষের সবচেয়ে শান্তির জায়গা হলো এটা। বিয়ের পর যে পুরুষ বালিশে ঘুমায় সে আসলে কোনো পুরুষই না। ভাষণ শেষ হলে সরবেন আপনি। উহু, শিমুল তুলার ওই বালিশের চেয়েও নরম তো এই বালিশটা নরম। আরে ভাই, ওয়াশরুমে যাব আমি। এত কিছুর পরেও তোমার আমাকে ভাই মনে হয়? কি করলাম সারারাত এত পরিশ্রম করে? সব পরিশ্রম তো মাটি করে দিলে। আপনি তো চরম লেভেলের নষ্ট একটা পুরুষ। এতদিন তো বেশ ভালো ভাবতাম আপনাকে। এটা তোমার ভুল যে তুমি আমাকে ভালো ভেবেছ। আমি বরাবরই নষ্ট। এতদিন মৌখিকভাবে বোঝনি, তাই প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম আজ। অসভ্য কোথাকার। সে রওনাফকে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দেয়। সে তড়িঘড়ি করে উঠে বসে, পরনে তার রাতে পরা 3 পিসটার ওড়না, যা বুক থেকে হাঁটু পর্যন্ত জড়ানো। বিছানা থেকে এক পা নিচে নামিয়ে ফ্লোর স্পর্শ করে দাঁড়াতেই শরীর ব্যথায় নীল হয়ে আসে। ধপ করে আবারও বিছানায় বসে পড়ে। রাগে দুঃখে তার চোখে পানি চলে আসে। উল্টো ঘুরে শুয়ে থাকা রওনাফ এবার তার দিকে ফিরে তাকায়। সিরাতের এরূপ অবস্থা দেখে তার যেমন মায়া হয় তেমন হাসিও পায়। কিন্তু এখন যদি সে হাসে তবে তার আর রক্ষে থাকবে না। তাই হাসি চেপে উঠে বসে এগিয়ে যায় সিরাতের দিকে। সিরাত তার উপস্থিতি টের পায়, তবুও নড়ে না। রওনাফ এগিয়ে তার কোমর আঁকড়ে ধরে, ঘাড়ে থুতনি রেখে বলে, সরি পাখি, বুঝতে পারিনি এত কষ্ট হবে তোমার। নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। চলো তোমাকে ওয়াশরুমে দিয়ে আসি। সিরাত রেগেমেগে ঝটকা মেরে তাকে সরিয়ে দিয়ে বলে, থাক, মেলা উপকার করছেন, আর দরকার নেই। শুরুতে তো কত ভালো ভালো কথা, আমি একটুও কষ্ট দেব না, নমনীয় থাকবো, এই নমনীয়তার ছিরি। এখন সরি না? কোথায় গেছে সে সব ভালো কথাগুলো? রওনাফ ঘাড় ঘুরিয়ে বিড়বিড় করে বলে, মুরগি ধরার আগে সব শিয়ালি ভালো ভালো কথা বলে। তুমি বোকা, তাই বোঝনি। সিরাত এই কি বিড়বিড় করেন? যা বলার জোরে বলেন। রওনাফ জোরে বলি, আর তুমি বাড়ি মাথায় ওঠাও, আমার একটা সম্মান আছে বাড়িতে। সিরাত, হা, সম্মান? সে তো কম্বলের ফাঁকা দিয়ে উকি দিচ্ছে। আগে ঘরের সম্মান বাঁচান, তারপর বাড়ির সম্মানের কথা চিন্তা করেন। আর নেক্সট কখনো না। আপনি কালই ঢাকা ফিরবেন, আমি যাব না আপনার সাথে। তার কথা শেষ করে সে কোনোমতে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। এদিকে রওনাফ হা হয়ে চেয়ে আছে তার যাওয়ার দিকে। বিড়বিড় করে বলে, কি বলে গেল ওই 2 আঙুলে মেয়ে? তার কথায় কিছু আন্দাজ করতে পেরেই কম্বলের দিকে তাকায়। অমনি চেহারা আতঙ্কে ছেয়ে যায়। তার যেন মাথায় হাত। যা করেছে ঘোরের মাঝে করেছে, তাই বলে এভাবে খোলামেলা ভাবে সামনে থাকার মতো এত নির্লজ্জ এখনো সে হয়ে উঠতে পারেনি। পরদিন সকালে রওনাফের ঘুম একটু দেরিতেই ভাঙে। সে পাশ ফিরে দেখে সিরাত গুটিসুটি মেরে শুয়ে আছে। মুখটা তার মলিন। একটু মায়া হয় তার, যতই হোক তার তুলনায় মেয়েটা অনেকটাই ছোট। একটু নমনীয় হলে ক্ষতি কি ছিল? কিন্তু সে সময় কি আর সেসব কথা মাথায় ছিল? সে ফ্রেশ হয়ে নিঃশব্দে ঘর থেকে দরজা চাপিয়ে বেরিয়ে আসে। ভোরে আলো ফুটছে অনেক আগেই। বসার ঘরে আজমল, মুনাওয়ার, ইশতিয়াক, রামিম বসে চা খাচ্ছে, সেও এগিয়ে গিয়ে বসে সেখানে। রাবেয়া তার দিকে এক কাপ চা এগিয়ে দেয়। রাবেয়ার স্বামী আসতে পারেনি। একটা কাজে আটকে গেছে সে।
রওনাফকে দেখে আজমল শিকদার বলেন, আজ এত বেলা করে উঠলে যে শরীর ঠিক আছে? রওনাফ, না আব্বু, শরীর ঠিক আছে। রাতে মিশকাতের শরীর একটু খারাপ হয়ে যায়, তাই রাতে ঘুম হয়নি। আজমল, সিরাতের শরীর এখন কেমন? কি হয়েছে ওর? রওনাফ, মাথা ব্যথা উঠেছিল, এখন মোটামুটি ভালো, শেষ রাতে ঘুমিয়েছে, এখনো ওঠেনি। ইশতিয়াক, তাহলে আর ওকে জাগানোর দরকার নেই। সকালের খাওয়া দাওয়া শেষে মুনাওয়ার সাহেব তার পরিবার নিয়ে চলে যান। যাওয়ার আগে প্রত্যেকে সারার সাথে দেখা করে যায়। সবশেষে আসে মাশরাফির পালা। সে সারার কাছে এগিয়ে আসে। সারা সোফায় বসা ইশতিয়াক শিকদারের পাশে হুইলচেয়ারে বসে আছে। সকাল সকাল আতিয়া এসে তাকে বাইরে নিয়ে আসে। মাশরাফি এগিয়ে গিয়ে সারার সামনে হাঁটু গেড়ে বসে এক হাত ধরে বলে, যাচ্ছি, আবার কবে আসি ঠিক নেই। তুই পারলে যাস, বা যদি কখনো যেতে মন চায় আমাকে কল করিস, আমি এসে নিয়ে যাব। এখন তো তোর সখী নেই, কার জন্যই বা যাবি তুই? তবুও যাস, আম্মু আব্বু সবার ভালো লাগবে। সারা তার দিকে তাকিয়ে বলে, কিভাবে যাব আমি? আমি তো হাঁটতেই পারি না। মাশরাফি হাতে একটু চাপ প্রয়োগ করে বলে, ভাইয়া আছি তো, যখন ইচ্ছে হবে বলবি। যখন বাইরে যেতে ইচ্ছে করবে শুধু একটা কল করবি, ব্যাস, আমি হাজির হয়ে যাব। সারার মুখটা বেশ উজ্জ্বল দেখা যায়। সে ঘন ঘন মাথা নেড়ে সম্মতি জানান, মানে সে যেতে চায়, কলও করবে। মাশরাফি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, ঔষধগুলো সময় মতো খাবি। ঔষধ না খেলে সুস্থ হবি কিভাবে? তোর সুস্থতার উপর নির্ভর করছে আমার স্বস্তি, আমার শান্তি। সারা সুস্থ হয়ে উঠলে কিছুটা হলেও বোঝা হালকা হবে। সারাহ মাথা নেড়ে সায় জানায়। মাশরাফি তার হাত ছেড়ে উঠে দাঁড়ায়। মাথায় হাত বুলিয়ে স্থান ত্যাগ করে। পাশে বসা ইশতিয়াক সব দেখে তার সব কথা শোনে। ভাবে হাসি খুশি ছেলেটা কিভাবে ভেঙে গেছে। মনে মনে দোয়া করতেও ভুলল না তার জন্য। সিরাতের ঘুম ভাঙে 10টার দিকে। আশেপাশে চোখ বুলায়, নজরে আসে সোফায় বসা নাহিলকে, যে তার ফোনে কিছু একটা করছে। সিরাত এক ঝটকায় বিছানা ছাড়ে, শরীরটা এখন আগের চেয়ে বেশ ভালো। সে এগিয়ে যায় সোফার দিকে, ছো মেরে নাহিলের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। নাহিল আতঙ্কিত হয়ে উপরের দিকে তাকায়। নজরে পড়ে সিরাতকে। সিরাত রাগ মিশ্রিত কণ্ঠে বলে, তুমি আবার আমার ঘুমের সুযোগ নিয়ে ফোনের লক খুলেছ? কাল রাতেও ফোন নিয়েছ, রাত জেগে ফোন দেখেছ, এগুলো বলবো তোমার বাবাকে? নাহিল বেশ ভয় পেয়ে যায় বলে, প্লিজ বাবাকে বলো না, আর এমন করব না। কাল আমি ফোন নেইনি তো ইনান নিয়েছে, তারপর আমাকে পাঠিয়েছিল তোমার কাছে ফোনের লক খুলতে। তাই বলে তুমি ঘুমের সুযোগ নিবে? এটাকে কি বলে জানো? চুরি। কারো অনুমতি ছাড়া কারো জিনিস ধরাকে চুরি বলে, সেটা হোক বাবা মায়ের বা বাইরের কারোর। তুমি ওদের সাথে থেকে থেকে এসব শিখছ? নাহিল, সরি, আর হবে না। প্লিজ বাবাকে বলো না, বাবা খুব বকবে আমাকে। সিরাত, তুমি কাজই করছো বকা খাওয়ার মতো। আর ওরা বললেই তোমাকে ফেনের লক খুলতে আসতে হবে? এখন ওরা যদি বলে অন্য কারো জিনিস আনতে, তুমি এনে দিবে? নাহিল দুদিকে মাথা নাড়ে, মানে সে করবে না। নাহিল এগিয়ে এসে সিরাতের কোমর জড়িয়ে ধরে, কোমরে থুতনি ঠেকিয়ে মাথা উঁচু করে সিরাতের মুখের দিকে তাকায়। বলে, প্লিজ বলো না, আমি আর কখনো ওদের কথা শুনব না। তোমার লক্ষ্মী ছেলে হয়ে থাকব। তুমি যা বলবে সব শুনব। কোনো দুষ্টুমি করব না। তোমার আর আমার পিছনে ছোটাছুটি করতে হবে না। তোমার একবার বলাতেই সব করব। প্লিজ তবুও বাবাকে বলো না। বলবে না তো? সিরাত একটু অবাক হয়, রওনাফ ছাড়া কারো কাছেই এভাবে স্বীকারোক্তি দেয় না। রওনাফ ছাড়া এভাবে কারো কোমর জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করে না। তার মনে একরাশ ভালোলাগা ছেয়ে যায়। ছেলের এমন স্বীকারোক্তি দেখে তার মন নরম হয়ে যায়। বলে, ঠিক আছে, এবারের মতো ছাড়। এরপর আর এমন কিছু করলে বাবাকে বলে মার খাওয়াবো। মনে থাকবে? নাহিল উপর নিচ মাথা নাড়ে, মনে থাকবে তার। সে সিরাতকে ঝুঁকতে বলে, সিরাত তার দিকে ঝোঁকে। নাহিল টুপ করে দুগালে 2টা চুমু খেয়ে দৌড় দেয়। সিরাত তার কাণ্ডে একটু শব্দ করেই হাসে। এমন সময় রওনাফ ঘরে ঢোকে। ছেলেকে দৌড়ে যেতে দেখে সে একটু ভ্রু কুঁচকে তাকায়, ছেলে তাকে দেখেও ব্রেক করে না। একই গতিতে ছুটে চলে। ভিতরে ঢুকে সিরাতকে হাসতে দেখে বলে, এত হাসির কারণ? তোমার ছেলেকে দেখলাম দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, কি ব্যাপার? সিরাত, সিক্রেট। আপনাকে বলা যাবে না। রওনাফ এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো সিরাতের পেছনে থেকে দুহাতে জড়িয়ে ধরে বলে, কি এমন সিক্রেট যা আমাকে বলা যাবে না? সিরাত রওনাফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, আপনি আর আপনার ছেলে দুজনেই সুবিধাবাদী। সুযোগ বুঝে কথা আদায় করে নিতে পারেন। এক প্রকার খোঁচা দিল তাকে কাল রাতের ঘটনা নিয়ে। রওনাফ আরও একটু চাপ প্রয়োগ করে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে,
কোন কোম্পানির প্রোডাক্ট দেখতে হবে না। সিরাত: জানি, রওনাফ শিকদার কোম্পানির প্রোডাক্ট। ছাড়েন, সারাদিন গায়ে পড়ার ধান্দায় থাকেন। রওনাফ ঘাড়ে একটা কামড় বসিয়ে তাকে ছেড়ে দিয়ে বলে, শুধু সারাদিন না, সারারাতও আছে, এটা বলো না কেন? সিরাত: সীমা ছাড়া অসভ্য তাকেই বলে যাকে রওনাফ শিকদার বলে। রওনাফ: সীমা ছাড়া বেয়াদব তাকেই বলে যাকে মিশকাত শিকদার বলে। বেয়াদব মহিলা কোথাকার, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় শেখায়নি তোমাকে? সিরাত: না, শিখিনি আব্বু, ওই বইটা কিনে দেয়নি হো। রওনাফ আর কথা বাড়ায় না, এই বাচাল মেয়ের সাথে যত কথা বলে পারবে না সে। শেষে দেখা যাবে সোজা সম্মানে হাত দিয়ে বসবে। তাই সে বিছানার পাশের ড্রয়ার থেকে 2 পাতা ঔষধ এনে সিরাতের হাতে দেয়। সিরাত একটা পাতা নিয়ে অন্যটা ফিরিয়ে দেয়, বলে, এটার কোনো প্রয়োজন পড়বে না। রওনাফ ভুলে বসেছিল সিরাতের অক্ষমতার কথা। সে মনে মনে নিজেকেই গালি দেয়। সকালে তাড়াহুড়ো করে ঔষধ এনেছে সে, তখন খেয়াল ছিল না তার। অজান্তেই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলল। রওনাফ সরি মনে ছিল না। সিরাত: সমস্যা নেই, এরপর থেকে খেয়াল রাখবেন। সিরাত ঔষধের পাতা টেবিলের উপর রেখে নিঃশব্দে বেরিয়ে যায় ঘর থেকে। চলবে।